আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ফাঁকে এই বৈঠক হবে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11:30টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বৈঠক। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সেখানে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, এমন কথা জানিয়ে ১৮ মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করবে না বলেও উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারায় হাজারেরও বেশি ছাত্র জনতা। স্বাধীনতার পর দেশের ইতিহাসে চালানো এমন নৃশংস হত্যাযজ্ঞের পর শ্রেষ্ঠ ভয়াবহ পরিস্থিতিতে পদত্যাগ করে ভারতে পালান স্বৈরশাসক শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে চলা নৈরাজ্য দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব নেয় সেনাবাহিনীও। নতুন সরকার দায়িত্ব নেয়ার ১.৫ মাসের মাথায় রাষ্ট্রের সংস্কার, নির্বাচন ও রাজনীতি নিয়ে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে আমন্ত্রণ করেছিলাম। ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে ১৮ মাসের মধ্যে দেশে যাতে নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেন সেনাপ্রধান। তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় জানিয়ে সেনাপ্রধান বলেন, একজন সৈনিকের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান জেনারেল ওয়াকার। রাষ্ট্রের প্রয়োজনে একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন সেনাপ্রধান। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জন নিহত হয়েছে। গেল রাতে উপজেলার ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আইএসপিআর জানায়, পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবরে চকরিয়ার আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে নামে। ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নির্জন ডাকাতদের তাড়া করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঘটনাস্থল হতে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।
শাহিন জানাবেন যে অপরাধীদের ধরতে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করেছে কিনা এবং এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আটক রয়েছে? হাবিবা, আমি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছি, যেখানে নিহত সেনা কর্মকর্তার ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং দুপুর ঠিক 12টার দিকে সদস্যের সেনা কর্মকর্তার লাশ এখান থেকে নেওয়া হয়েছে এবং এখন বর্তমানে রামু সিএমএস এ রয়েছে, যেটা সেনাবাহিনীর হাসপাতাল সেখানে রয়েছে। এখন সেখান থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেওয়া হবে লাশটা। তো এ পর্যন্ত আসলে ঘটনাস্থল থেকে সংঘটিত ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে সন্দেহভাজন আরো 3 জনকে, মোট 6 জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একটি দেশীয় বন্দুক এবং 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং সেনাবাহিনী সন্দেহভাজন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে এবং যারা সন্দিগ্ধ রয়েছেন, যারা এই কাজে জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা অভিযান চালাচ্ছে বলে আইএসপি এর পক্ষ থেকে জানানো হয়েছে। আইএসপি এর পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে সেনা সদস্যের ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সে কারণে তার মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে নিয়ে আসার পথেই সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এ পর্যন্ত 6 জন গ্রেপ্তার। পরবর্তী কোনো আপডেট যদি থাকে সেটা আমি জানাতে সচেষ্ট থাকবো। হাবিবা, এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। দিনাজপুর বিজিবির 42 ব্যাটালিয়নের সিইও আহসান উল ইসলাম জানান, সকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে উপল কুমার দাস নামে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে বিজিবি সদস্যরা আটক করে। বিষয়টি বিএসএফ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেওয়া হবে। রাজধানী শাহবাগ থানায় হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতে এই আসামিদের হাজিরা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডাইরেক্ট চাইনিজ রাইফেল দিয়ে এই ছাত্র জনতার বুকে গুলি চালায়। তার মতোতেই এই হত্যাকাণ্ডটা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। শেখ হাসিনার শাসন আমলে গায়েবী মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। বিচারপতি কামরুল হোসেন মোল্লা, বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9 মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে রিকশা চালাতে যেয়ে লাশ হয়ে ফেরেন মোহাম্মদ আরিফ। 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। দেখা হয়নি সন্তানের মুখ। আরিফের আয় চলত পুরো সংসার। এর মধ্যে বাকি পড়েছে ঘর ভাড়া। নবজাতককে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির। মামলা না করলেও আল্লাহর কাছে ছেলে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন মা সূর্যবানু। আরো জানাচ্ছেন এ আর বাদল।
ঘরে গর্ভবতী স্ত্রীকে রেখে যুদ্ধে গিয়ে লাশ হয়ে ফিরেছেন স্বামী। বিজয় এসেছে, ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয়েছে স্বাধীন। কিন্তু আসেননি পিতা, আর কখনোই ফিরবেন না তিনি। স্বাধীন জানে না ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে তার জন্মদাতা পিতাকে। যাত্রাবাড়ির রিকশা চালক আরিফের পরিবারের নির্মম পরিণতি এটি। বন্দুক তাক করলে আরিফ পুলিশের কাছে বাঁচার জন্য কাকুতি মিনতি করে বলেছিলেন ঘরে 9 মাসের গর্ভবতী স্ত্রী, বৃদ্ধ মা আছে, সে ছাড়া তাদের আর কেউ নেই। জবাবে পুলিশের বুলেট আরিফের দেহ ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্ত্রী এবং মাকে দেখতে বাসায় এসেছিল। পানি খেয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। ছাত্ররা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভাই হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বোন। সবসময় আমার ভাইয়ের কথা মনে পড়ে, আমি আমার ভাইয়ের কথা মনে পড়ে। আমার ভাই ছাড়া তো আমাকে কেউ না, দুনিয়াতে বাপ নাই, মা নেই, আমাকে না বাইরে বিয়ে। স্ত্রী সানিয়া জানান আরিফ মারা যাওয়ার 27 দিন পর পৃথিবীতে আসে তাদের সন্তান। স্বামীর জীবনের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই সন্তানের নাম রেখেছেন স্বাধীন। তবে অভাবের কারণে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি। পুষ্টিকর খাবার তো দূরের কথা, শুধু দুবেলা ঠিকমতো খাবারই জোটে না তাদের। প্রতিবেদন করতে গিয়ে দেখা যায় টিনের চাল থেকে যেন আগুন ঝরছে। না, বাবার 27 দিনে লেগে দেখতে পারে নাই। স্বাধীন কইছে যে স্বাধীন রাখো, ভালো হইবে। যে খাড়ন্য মানুষ হতো নাই, থাকলো তো করতো। আমার স্বামী একদম। আরিফের বৃদ্ধ মা বিলাপ করতে করতে বলেন উপার্জনক্ষম একমাত্র বুকের ধনকে হারিয়ে নাতি আর ছেলের বউয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমি তো কেউই যাই না, আমার হতে তো সব দেয় না, মা ছাড়া তো কিছুই বোঝে নাই। মা জন্মে গেছে আর মারে লেগে গেছে। আমার কেউ জিগে না বাবা, ওখানে কেউ জিগে না। আমরা কই যামু, কই থাকমু, কই এমু, 2 বাড়ি ঘর ভাড়া পাইবে। স্থানীয় জামাত কর্মী রায়হান জানান সংগঠনের পক্ষ থেকে স্বাধীনের নামে এফডিআর ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে। এরই মধ্যে পরিবারটিকে 50,000 টাকা দেয়া হয়েছে। নিজস্ব সামর্থ্য অনুযায়ী সর্বক্ষণ ওনাদের খোঁজখবর রাখছি। মামলা না করলেও হত্যাকারী ও নির্দেশদাতাদের সর্বোচ্চ শাস্তি চায় পরিবারটি। আর বাদল, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের পুনর্বাসন কেন করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়। একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও ক্ষতিপূরণ কেন দেয়া হবে না সেটাও জানতে চাওয়া হয়েছে রুলে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মোহাম্মদ রায়হান আলম, রিটকারী আইনজীবী। একই সাথে ওই সময়টা যারা আহত হয়েছে, যাদের 1 চোখ নাই, যাদের 2 চোখই নাই, বা তাদের কিছু সংখ্যকের 1 পা নাই, আরো 2 পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই বর্ণে আমি একটা রুল চেয়েছি। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে IMF এর কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থের প্রয়োজন। এ বিষয়ে IMF মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে IMF এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। এ বিষয়ে শুধু IMF নয়, বিশ্ব ব্যাংক সহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিং এর সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMFকে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য
আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব আলম তালুকদার জানিয়েছেন, এর ফলে দেশে মিলবে না এনআইডির কোনো সুবিধা। জেনারেল আজিজ সেনাপ্রধান থাকার সময় নিজেদের নাম, বাবা মায়ের নাম ও ঠিকানা বদল করে এনআইডি করে। হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা। কমিটি তাদের এনআইডি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দখল, চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়লেও এখনও ধরাছোঁয়ার বাইরে সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য জিলুল হাকিম। খোঁজ নেই বাবার লুটপাট ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা এমপি পুত্র আশিক মাহমুদ মিতুলেরও। স্বৈরাচার পতনের পর পলাতক বাপ ছেলের বিচার চাইলেন ভুক্তভোগীরা। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারকারীদের একজন হলেও সেভাবে আলোচনায় ছিলেন না পাংশা কালুখালী বালিয়াকান্দির সংসদ সদস্য জিলুল হাকিম। 2001 সালের নির্বাচনে হেরে জনরোষের ভয়ে এলাকা ছেড়ে গেলেও 2009 সালের নির্বাচনে জয়ী হবার পর দুর্নীতিতে হয়ে ওঠেন বেপরোয়া। জিল্লুল হাকিমের বিরুদ্ধে রয়েছে সরকারি ও হিন্দুদের জায়গা জমি দখল, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাব রেজিস্ট্রি অফিসে কমিশন বাণিজ্য ও সন্ত্রাসী প্রতিপালনের অভিযোগ, যা তদন্তাধীন রয়েছে দুদকে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডাক বাংলো ও সাধারণ মানুষের জমি দখল করে পাংশায় এ মার্কেট গড়ে তোলেন জিল্লুল হাকিম। যে দোকানদারগুলো ছিল কারোরই একটা দোকানদার নেই, কোনো টাকা পয়সাও দেয় না। এই এমপি সাহেব মন্ত্রী হওয়ার পর তাছাড়া আমাদের পর বেশি করছে, আমাদের হুমকি ধুমকি দিচ্ছে যে যদি ঘর যদি চাও তাহলে অসুবিধা আছে। এমপি সাহেবের মার্কেটে আমার দোকান ছিল, এমপি সাহেব আমার প্রতিশ্রুতি দিয়েছিল দোকান দেবে, কিন্তু উনি দোকান দেন নাই। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নাই, আমরা নির্যাতিত। এমপি পুত্র মিতুলের নেতৃত্বে গড়ে ওঠা বিশেষ বাহিনীর ভয়ে পাংশা বালিয়াকান্দিতে দীর্ঘদিন কোনো সভা সমাবেশ করতে পারেননি বিরোধী দলগুলো। হামলা থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আমি একটা প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছিলাম, সন্ত্রাসী বাহিনী প্রায় 20-25 জন আমার উপর ওরা আক্রমণ চালায়, মারতে মারতে আমার সে 12 জায়গা ভেঙে দেয়। তারপর আমার পঙ্গুতে ভর্তি করা হয়, ওখানে ট্রিটমেন্ট নেই এবং আমার অনেক ক্ষয়ক্ষতি হয়। জিল্লুল হাকিম ও তার পুত্রকে গ্রেপ্তারের প্রহার গুনছে নির্যাতনের শিকার বহু মানুষ। অরণ্য গফুর, RTV। আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে ও 1 নভেম্বর থেকে সারা দেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, পলিথিন ব্যবহার রুখতে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। ক্রেতাদের পলিথিন ব্যাগ দেয়া যাবে না। পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপার শপ ও দোকানে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে। এই উদ্দেশ্যে 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানোরও ব্যবস্থা করা হচ্ছে। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে
আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রম পরিদর্শনে এসব কথা জানান তিনি। বলেন, ডেঙ্গুর সময়ে প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি টিম কাজ করছে। যারা দায়িত্বে আছেন তাদের সঠিকভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার কথা বলেন হাসান আরিফ। দুটো দরকার, একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভাসাইডের মেডিসিন দেওয়া, ফগিং করা ইত্যাদি, পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিনভাবে। আর আরেকটা হচ্ছে জনগণের সচেতনতা। আমরা স্টাডি করে দেখছি যে 3 দিন 4 দিন পরে যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তখন আর ঢাকার আশপাশ থেকে নিয়ে আসা হয়। ওই ফ্লুয়েঞ্জা, হালকা একটু জ্বর, ঠান্ডা লেগেছে এগুলো বলে যেন আমরা এই ডেঙ্গুর সময়, ডেঙ্গুর সিজনে এগুলো যেন আমরা নেগলেক্ট না করি বা হালকাভাবে না নিই। অবরোধ শেষে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ফিরতে শুরু করেছে। সকালে পর্যটকবাহী 112টি পিকআপ, চাঁদের গাড়ি, সিএনজি 23টি ও 109টি মোটরসাইকেল সাজেক থেকে রওনা দেয়। এর আগে গতকাল বিকেলে প্রাইভেট হেলিকপ্টার যোগে সাজেক থেকে ঢাকায় আসেন 1/2 শতাধিক পর্যটক। রাঙামাটি ও খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে 72 ঘন্টার অবরোধে গেল রাত শেষ হয়। এতে সকাল থেকেই জনজীবনের স্বস্তি ফিরে এসেছে, স্বাভাবিকভাবে চলছে যানবাহন। চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ট্রাকের চাপায় এক পথচারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সেতুর উত্তর প্রান্তে গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে 11 জন। পুলিশ জানায়, রাতে নতুন ব্রিজ এলাকায় ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়লে ট্রাকের চাপায় সিএনজি চালক, দোকানে অবস্থানরতরা আহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ শুরুর পর আন্তঃসীমান্ত সহিংসতার সবচেয়ে ভয়াবহ দিনের সাক্ষী হলো বিশ্ববাসী। এদিন লেবাননে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় নিহত হয়েছে প্রায় 500 মানুষ। এর মধ্যে 24 জন শিশু, 39 জন নারী এবং 2 জন প্যারামেডিক সদস্য রয়েছে। আহত হয়েছেন আরও 1,500-এরও বেশি মানুষ। লেবাননে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে তারা। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। গেল কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহর 1300 লক্ষ্যবস্তুতে 650টিরও বেশি হামলা চালায় তেল আবিব। জবাবে ইসরায়েলে 2 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সোমবার লেবাননে ইসরায়েলের হামলাকে উল্লেখযোগ্য অপারেশন হিসেবে অভিহিত করেছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছি আমরা। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাসস্থানে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের হামলার কঠিন জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননের গ্রাম ও শহরগুলোকে ধ্বংস করার যে পরিকল্পনা ইসরায়েল নিয়েছে তা ঠেকাতে জাতিসংঘ ও বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাওয়ার চেষ্টার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে 24 ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 70 জন। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা আটকা পড়াদের কাছে পৌঁছাতে পারছে না। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় 20 লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
দিন ঘনিয়ে আসছে নারী টি-20 বিশ্বকাপের। আসরকে সামনে রেখে 2 দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী দল। সোমবার মিরপুরে ফ্লাড লাইনের আলোতে অনুশীলন করেছে মারুফা আক্তার, রাবেয়া খানরা। বিশ্বকাপে ভালো কিছু করতে প্রস্তুতিও বেশ ভালো হয়েছে বলে জানান সহ অধিনায়ক নাহিদা আক্তার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে নারী টি-20 বিশ্বকাপ। আসর শুরুর অপেক্ষার সাথে রয়েছে দেশের মাটিতে বিশ্বমঞ্চ আয়োজনের আক্ষেপ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। এমন সুযোগ হাতছাড়া হওয়াটা এখনও পীড়া দিচ্ছে দলকে। তবে পরিবর্তিত ভেন্যুতে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান নাহিদা আক্তার। আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশেই ওয়ার্ল্ড কাপটা হয়, এটা সব প্লেয়াররাই চায়, আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশেই হোক। এখন যেটা আমাদের কন্ট্রোলে নেই, এটা চলে গেছে, আমরা চেষ্টা করবো। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয়। সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বিশ্বকাপ আয়োজনে দেশ পরিবর্তন হলেও টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যটা একই আছে টাইগার্সদের। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ফ্লাড লাইটের আলোতেই প্রস্তুতি নিচ্ছে মারুফা সাথী রানীরা। প্রস্তুতিও বেশ ভালো হয়েছে বলে জানান নাহিদা। আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কাতে 5টা ম্যাচ খেলতে পেরেছি। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে, বোলাররাও ভালো একটা শেপে আছে। আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। আসরে জ্যোতির দল খেলবে গ্রুপ বিতে। 3 অক্টোবর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এছাড়া গ্রুপ টিতে আছে সাউথ আফ্রিকা সহ 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে 2 দিনের অনুশীলন ক্যাম্প শেষে বুধবার দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা। রাফি আমিন, RTV। নারী টি-20 বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্ব আসরকে সামনে রেখে মিরপুরে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক নেগার সুলতানা জ্যোতি। 2014 সালে নারী টি-20 বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল টাইগার্সরা। এবারও সেই আক্ষেপ ঘুচানোই প্রথম লক্ষ্য দলটির। 3 অক্টোবর স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনাল খেলতে চায় দলটি। চারটা বলবো 2014 এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই, এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।